আমি জানি না এবার আমি জিতবো কিনা। একটা লোকের তো পপুলারিটি কমে, জায়গায় কমে, যে কোনো একজন শিল্পীর তো আরও কমে, ফিল্ম আর্টিস্টের তো আমারও কমেছে, আমি বুঝতে পারি। সেই ভিড়টা হয় না যে ভিড়টা আমি আগে টানছিলাম প্রথমে। আপনি এবারে আর দাঁড়াচ্ছেন না, আপনি নাকি রাজনৈতিক অবসর নিচ্ছেন? আমি বলি তো সেটা, যেটা এমনিও বলে থাকি আমি, কিন্তু এটার সমস্তটা ডিসিশন নেবেন আমার নেত্রী, আমি যাকে শ্রদ্ধা করি, সম্মান করি, বিশ্বাস করি, মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যখন বলবেন তখনই ঠিক হবে, আমি থাকছি না থাকছি না। আমি জানি না এবার আমি জিতবো কিনা। একটা লোকের তো পপুলারিটি কমে, জায়গায় কমে, যে কোনো একজন শিল্পীর তো আরও কমে, ফিল্ম আর্টিস্টের তো আমারও কমেছে, আমি বুঝতে পারি। সেই ভিড়টা হয় না যে ভিড়টা আমি আগে টানছিলাম প্রথমে। তো তাতে আমি জিতবো কিনা, জিতে আসছি এত ভোটে কেন আমি তাও জানি না। আর কেন আমার এমপি ভোট পায় না সেটাও বুঝি না। তিনি এত কাজ করেন এখানে, তাও কেন ভোট পান? কিন্তু মমতা ব্যানার্জি যদি আপনাকে দাঁড়াতে বলেন এবারে, দেখো, ওকে ডিনাই করা, ডিফাই করার তো ক্ষমতা আমার নেই। আপনি আবার আসছেন? হ্যাঁ, না যদি তা হয়, এখন আমি তো শেষ পর্যন্ত বলবো যে ছেড়ে দিন, অনেক বয়স হয়ে গেছে, এবার ছেড়ে দিন। এই অন্যান্য জায়গার তুলনায় অনেকেই মনে করেন বেশি। হ্যাঁ, এটা বলে এটা নাকি ক্যাপিটাল, নাকি রাজধানী বলে এটাকে। তো এটা দারুণ কথা, আমার খুব গর্ব হয় শোনা। এখানে একটা মিনিমাম স্যাক্রিফাইস তো করতে হয়, একটা মানুষকে ভীতিটা সরাতে হয় মন থেকে, তারপরে সে দিতে পারে, এবিলিটিটা তার থাকা দরকার, সেটা টেস্ট করে নেয় এরা। যেমন এক্ষুনি ভেতরে ছেলে দেখছে যে তার প্রেশার কত, প্রেশারটা যদি নর্মাল থাকে, ঠিক থাকে, তারা নেবে, তার রক্তটা নেবে। তো এইটা আমার এখানে যখন হয় তখন আমার গর্ব হয়, ভালো লাগে বলতে। এর মধ্যে এই যে বর্ষা গেল, তার মধ্যে বারাসাতের দুটো জাতীয় সড়ক, দুটোরই বেহাল দশা, জানি। মানে এই নরক যন্ত্রণার মধ্যে চলাচল করতে হচ্ছে। জাতীয় সড়ক অ্যাকচুয়ালি আমার কিছু করার নেই, জাতীয় সড়ক জাতীয় তারা দেখবে, সেন্ট্রাল দেখবে, ওটা আমাদের কিছু করার নেই। আমাদের সড়কগুলোতে এগুলো মানুষগুলোই তো কষ্ট পাচ্ছে। হ্যাঁ, পাচ্ছে তো, আমার কি করার? দেবে তো ওরা। হ্যাঁ, ডেফিনেটলি রেগুলার লেখা হয়, জাতীয় সড়ক নিয়ে সবসময় লেখা হচ্ছে, সবসময় তাদের বলা হচ্ছে। ভেঙেও তো গেছে বহু জায়গা, অনেকটাই ভেঙে গেছে। আমার যেগুলো আছে সেগুলো নিয়ে আমি খুব চিন্তিত এবং দুঃখিত যে সেগুলো করার মতো অতটা ফান্ড আমরা পাই না। আমি দেখেছি ভয়ঙ্কর রকম জল জমেছে এবং সেই জলটা নর্দমাটা ভেঙে গেছে, এরকম অবস্থা। তো সেখানে সেটা করতে গেলে হয়তো 500 কোটি টাকা লাগবে, সেরকম টাকা আমাদের হাতে নেই, যার জন্য আমি পারছি না করতে। কিন্তু কষ্ট পেতে পারি, খারাপ লাগতে পারে। হ্যাঁ, জানি, সেটা আবার সারা ভারতবর্ষেই। একটা হরপা বাঁধ যেরকম নামলো দেখলাম, টাউন উড়িয়ে বেরিয়ে চলে গেল। এবার জানি না কি হয়েছে। এবার আপনি কি নিজে গেছেন কখনো যশোর রোডের ওপর দিয়ে? হ্যাঁ, গেছি। মানে এখন রিসেন্ট কি অবস্থা? খুবই খারাপ, খুবই খারাপ। আমি বলছি বিদেশে গিয়ে যেটা হয়, আমার যেটা মনে হচ্ছে, এটা সবটাই কিন্তু মানিটারি প্রসেস। মানিটারি প্রসেসে যেটা হয়, যে টাকাটা ওরা পায়, ওরা যেভাবে পায়, সেটা ভাবতেও পারবো না যে একটা মিউনিসিপ্যালিটি কত টাকা নেয় ওদের ওখানে, কত টাকা তাদের ফিস, সেটা আমাদের এখানে সঙ্গে কম্প্যারিজনই করা যাবে না। এবং তার ফলে যেটা আমি ওখানে গিয়ে, আমেরিকায় গিয়ে দেখছি, মেনলি আমেরিকায় যাই আমি, তো সেখানে যে গিয়ে দেখছি যে অনেক বেশি ভালো মেনটেন্যান্স। আর এটা সেকেন্ডলি হচ্ছে, এখানে কড়াইয়ের মতো একটা জায়গা, সেখানে গিয়ে মানুষ বাড়ি করতে আরম্ভ করলো, এটা এখন হয় না। বিদেশে যেটা হয় সেটা হচ্ছে আগে ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করে ওরা, যে এইখানটার জমিটা ঠিক আছে, এইখানে বাড়ি হতে পারে, টাউনশিপ হতে পারে, তখন সেইখানে সেই টাউনশিপটার জন্য ইনফ্রাস্ট্রাকচার, রাস্তাঘাট, জলের ব্যবস্থা, লাইট, এগুলো করে দেয়। তারপরে যেমন আমরা কিছুটা বলতে পারি, যেটা আমরা একটা ফ্যাক্টরি ক্ষেত্রে করি, একটা এরিয়ার জন্য করি, ফ্যাক্টরি এরিয়ার জন্য, সেই রকম ওখানে করে, তারপর অ্যালাউ করে বাড়ি করে। আমাদের এখানে উল্টো, আমরা আগে বাড়ি করে ফেলি, জলও দিতে পারি না, রাস্তাও দিতে পারি না। কে করেছে তো বোঝা যাচ্ছে না, বোঝা যাক, জানা যাক, তারপরে বলা যাবে। তবে যারা নিয়ে গেছিলো তাদের প্রোটেকশন দেওয়া উচিত ছিল প্রথম, নিশ্চয়ই। তাদের বিজেপি নিয়ে গেছিলো, বিজেপি যেভাবে ঘিরেছিল, সে ঘেরাটা প্রপার হয়নি, বুঝতে পারছি আমি। তো সেই জন্য কে তার মধ্যে কে কাকে মেরেছে বলতে পারবো না আমি। তবে আমি খুব দুঃখিত, আমি কিন্তু তার জন্য মর্মাহত যে ওনার লেগেছে, একবারই লাগা উচিত ছিল না। আর একটা কথা এমনি জেনারেল আমার দিক থেকে আমি বলতে পারি, সেটা হচ্ছে এর কিন্তু সমাধান হতেই হবে, এটুকু বলতে পারি। আপনার কি মনে হয় এখনো পুরোদোষীরা ধরা পায়নি? না, মনে হয় না তো, আমারও মনে হয় না, সবারই মনে হয় না। আর সিবিআই চোখ বন্ধ করে আছে, কেন চোখ বন্ধ করে আছে বুঝি না, ওদের হাতে দিয়ে দেওয়া হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট কী করছে, পলিসি কী,
ধরা যাচ্ছে। পরিবার বলছে আরও অনেকে যুক্ত আছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। হ্যাঁ, হচ্ছে না, তার মানে হচ্ছে না, ধরলে তবে তো বলবে, পয়েন্ট আউট করতে হবে, তো তারা দেখাবে, সিবিআই যাবে। সিবিআই তো দেখলাম ওপরে একটা কি 9 নম্বর ঘর না কি আছে, এটা বলেই ছিল রক্তের দাগ আছে সেখানে, তার চাবি নাকি খোলেনি সিবিআই, ঢোকেই নিয়ে। বহু মানুষ আছে ওখানে যাদের চিহ্নিত, আগে থেকে বলা হয়েছিল এরা সাংবাদিকরা, তোমরা সব দেখিয়ে দিয়েছিলে, সেখানে তাদের কাউকে ক্রস এক্সামিনই করেনি। সিবিআই কি কোথাও আড়াল কিছু করার চেষ্টা করছে? আমি জানি না, এটা তো আমার সাবজেক্ট না, সেটা তো ওরাই বলতে পারবে বা অন্য কেউ বলতে পারবে। অধিকারী অপোজিশন লিডার এসেছিলেন এবং তিনি এসে আপনার সম্পর্কে বলে গেছেন আপনি নিয়মিত আসেন না, বসন্তের কুকিল আপনি। হ্যাঁ, ওটা আজকে বলে দিলাম, আমি কতবার এসেছি। আমি 2বার সপ্তাহে তো আসি, সেটা তোমরাও জানো, কত বছর ধরে আসি, কতদিন আসি। 2বার এলে তাহলে মাসে 8বার হয়, 8বার হলে 96 বার হয়, 100 বার মোটামুটি ধরো বছরে। আর সেটা 15 বছর হলে কত বছর হয়, কতবার আসি, মানে বহু হাজারবার এসছি আমি, এটা তো প্রমাণ করে। তারপরে যার যেটা বলে সে তো বলবেই, আমাকে একটু গালাগালি তো করবেই, অপোজিশন উল্টো পার্টির লোক তো খারাপ কথা বলবেই। আমি যদি বলি এই আকাশটা খুব নীল, সে বলে মোটেই না, একদম অন্য, খড়খড়ে সাদা হলদে আকাশ। আপনি এবারে আর দাঁড়াচ্ছেন না, আপনি নাকি রাজনৈতিক অবসর নিচ্ছেন। আমি বলি তো সেটা এমনিও বলে থাকি আমি, কিন্তু এটার সমস্তটা ডিসিশন নেবেন আমার নেত্রী, আমি যাকে শ্রদ্ধা করি, সম্মান করি, বিশ্বাস করি, মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যখন বলবেন তখনই ঠিক হবে, আমি থাকছি না থাকছি না। আমি জানি না এবার আমি জিতবো কি না, একটা লোকের তো পপুলারিটি কমে, জায়গায় কমে, যে কোনো একজন শিল্পীর তো আরও কমে, ফিল্ম আর্টিস্টের তো আমারও কমেছে, আমি বুঝতে পারি। সেই ভিড়টা হয় না যে ভিড়টা আমি আগে টানছিলাম প্রথমে। তো তাতে আমি জিতবো কি না, জিতে আসছি এত ভোটে কেন আমি তাও জানি না, আর কেন আমার এমপি ভোট পায় না সেটাও বুঝি না। তিনি এত কাজ করেন এখানে, তাও কেন ভোট পান না? কিন্তু মমতা ব্যানার্জি যদি আপনাকে দাঁড়াতে বলেন এবারে, দেখো, ওকে ডিনাই করা, ডিফাই করার তো ক্ষমতা আমার নেই। মানে আপনি আবার আসছেন? হ্যাঁ, না, যদি তা হয়, এখন আমি তো শেষ পর্যন্ত বলবো যে ছেড়ে দিন, অনেক বয়স হয়ে গেছে, এবার ছেড়ে দিন, এই আর। তৃণমূলের ভিতরে যেটা রয়েছে, সাংসদের ছেলে ডাক্তার বৈদ্যনাথ ঘোষ দস্তিদার, তিনি প্রার্থী হতে পারেন। এ তো 35 জন হতে পারে, ও কেন? 35 জন আছে, যদি আমি না দাঁড়াই হয়তো 40 জন আছে যারা দাঁড়াবে। কে দাঁড়াবে দেখা যাবে। জ্যোতিপ্রিয় মল্লিক, নারায়ণ গোস্বামীরও নাম উঠে আসছে। হতে পারে, কিন্তু মমতা ব্যানার্জি চাইলে আপনি দাঁড়াবেন। যে উনি তো ডিসাইডিং ফ্যাক্টর, কাজে উনি ঠিক করবেন। কি হবে? শুভেন্দু অধিকারী বলে গেছেন বারাসাত উনি দাঁড়াবেন না, উনি দাঁড়াবেন না। শুভেন্দু কিন্তু আমাকে খুব ভালোবাসে, আমায় বলেছে, কিন্তু আই এম এ ক্লিন পার্সন, এটা বলেছিল। এটা তোমরা জানো না বোধহয়, বলেছে, আমাকে বলেছে অবশ্য, মানে ওর লোকেদের সঙ্গে বলেছে। তো আমাদের নিজেদের মধ্যে ভালোই, জানি না ও কাকে একটা কুণালও দিয়েছিল সার্টিফিকেট শুভেন্দুকে, ওনাকে মানুষ হিসেবে খুব ভালো, এটা বলেছিল। সেরকম একটা কিছু আমাকেও বলেছে। তো সেটা কথা নয়, কথা হচ্ছে যে আমাদের মধ্যে রিলেশন ভালো, সবার সঙ্গে আমি কথা বলি, হাসি।